খাগড়াছড়িতে ১৪৪ ধারার মাঝে এই পরিস্থিতির উন্নতি। পরিকল্পিত ষড়যন্ত্র দাবি সেনাবাহিনীর। দুর্গোৎসব বিঘ্ন করতে এই অস্থিতিশীলতা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রাথমিক শর্ত পূরণ করায় নিবন্ধন পাচ্ছে এনসিপি ও জাতীয় লীগ। তথ্য দিতে না পারায় ৭ দলের আবেদন বাতিল। অধিকতর তদন্ত হচ্ছে ৯ দলের। পিআর বাস্তবায়নে অস্থিতিশীল হবে দেশ, চায় না জনগণ, বললেন সালাউদ্দিন আহমেদ। অনর, জামাত ও ইসলামী আন্দোলনের ফের কর্মসূচি। নির্বাচন বানচালের চেষ্টা আন্তর্জাতিক কোনো শক্তির। অভিযোগ প্রধান উপদেষ্টার। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে উচ্চ পর্যায়ের সম্মেলন আজ। মহা অষ্টমীতে কুমারী রূপে দেবী দুর্গা নারী শক্তির বন্দনা। ৫ নৈবেদ্য অর্চনা শেষে পুষ্পাঞ্জলি ও সন্ধি পূজা। মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। কুমারীকে পূজা মানে শক্তির উপাসনা করা, নারী জাতির উপাসনা করা। মা দুর্গার দশভুজা যে শক্তি, সেটা যেন সবসময় জাগ্রত থাকে। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন সন্ধ্যায় পুরো আয়োজন জুড়ে। সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাই রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। দুর্গাপুজো অবরোধ শিথিল করায় খাগড়াছড়িতে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। খুলেছে কিছু দোকানপাট। আতঙ্ক থাকলেও কাজের তাগিদে বাইরে এসেছেন স্থানীয়রা। তবে ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে সেনাবাহিনীর দাবি, খাগড়াছড়ির সংঘর্ষ পরিকল্পিত এবং তা ভবিষ্যতে বড় ধরনের পরিকল্পনার অংশ। বহিঃশক্তি ইন্ধনে ইউপিডিএফ পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও প্রমাণ পেয়েছে সেনাবাহিনী। হোসাইন জিয়াদের প্রতিবেদনে বিস্তারিত। খাগড়াছড়িতে বিভিন্ন মোড়ে মোড়ে কড়া পাহারা বসিয়েছে সেনা, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী। সড়কে টহল, চেকপোস্টে তল্লাশির পাশাপাশি ঝুঁকিপূর্ণ পাড়াগুলো ঘিরে সতর্ক অবস্থায় সবাই। অবরোধ পরিস্থিতি কিছুটা শিথিল করায় গত ২ দিনের চেয়ে মঙ্গলবার পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। খুলেছে কিছু দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। আতঙ্ক কাটিয়ে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন কেউ কেউ। এছাড়া দুর্গাপূজা ঘিরে উৎসবও চলছে সনাতনী পাড়ায়। তবে পাড়াগুলোতে এখনো স্বস্তি ফেরেনি। বিশেষ করে গুইমারা এখনো ঘরে ফিরতে পারেনি অনেকে। দুপুরে পুড়ে যাওয়া সেই গুইমারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলা প্রশাসক, এসপি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানান, এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যথাসম্ভব ত্রাণ সহায়তা ও তাদের দাবি দেওয়া আলোচনার টেবিলে সমাধানের চেষ্টা চলছে। অবরোধ প্রত্যাহারের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কিন্তু খুব দ্রুত ১৪৪ ধারা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করব এবং আমি মনে করি তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেটি পূরণের জন্য কিন্তু আসলে অবরোধ প্রত্যাহার করা প্রয়োজন। আশা করছি আমরা আলোচনার টেবিলে এটি সমাধান করব। সকালে সেনাবাহিনী জানান, পার্বত্য এলাকা নিয়ে একটি গোষ্ঠী গভীর ষড়যন্ত্র করছে, যার পেছনে বহিঃশক্তিরও ইন্ধন রয়েছে। এই সংঘর্ষ একটি বড় ধরনের পরিকল্পনার অংশ বলেও দাবি করেন তিনি। বহিঃশক্তির অথবা এখানকারই একটা মহল তাদেরকে পেছন থেকে সাহায্য করছে। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। আমরা সজাগ আছি এবং তাদেরকে যেমন আমরা নস্যাৎ করেছি, ভবিষ্যতে খাগড়াছড়ি সদরে যদি কোনো পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা করা হয়, কঠোর হস্তে সেনাবাহিনী দমন করার জন্য প্রস্তুত। অবরোধ শিথিল হলেও খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্টগ্রাম ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। আটকে আছে পণ্যবাহী শত শত যানবাহন। পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় খাগড়াছড়িতে ১৪৪ ধারা অব্যাহত রেখেছে প্রশাসন। হোসাইন জিয়াদ, এখন খাগড়াছড়ি। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, দুর্গোৎসবে বিঘ্ন ঘটাতেই খাগড়াছড়িতে অস্থিতিশীলতা তৈরি করা হয়েছে। তবে সেখানে সন্ত্রাসীদের রুখে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খাগড়াছড়ি এবং গুইমারাতে একটা ঘটনা ঘটছে। এই ঘটনাটা ঘটার উদ্দেশ্য ছিল
যেন এই পূজাটা শান্তিপূর্ণভাবে যেন না হতে পারে। সন্ত্রাসীরা কিন্তু সব জায়গায় চেষ্টা করবে এবং সন্ত্রাসীদের কিছু মদতদাতা রয়ে গেছে, এরা দেশে বাইরে থেকেও মদতদাতা রয়ে গেছেন। এই মদতদাতাদের থেকেও আপনারা তাদের এই যে একটা খারাপ ইচ্ছা, এটা আপনারা কিন্তু দূর করে দিতে পারবেন। আর কোনো দল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে, আর ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র মোকাবিলা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। দুর্গাপূজা শুরুর আগেই বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তার সহায়তা দিতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেয় বিএনপি। কেন্দ্রীয় নেতারাও দায়িত্বপ্রাপ্ত অঞ্চলের পূজার খোঁজ খবর রাখছেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এবারও দুর্গাপূজাকে ঘিরে নাশকতার পরিকল্পনা ছিল, তবে অতীতের মতো সেটি সফল হয়নি। পরাজিত শক্তি নাশকতার চেষ্টা অব্যাহত রেখেছে এখনও। উল্লেখ করে তিনি বলেন, ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। নাশকতামূলক কাজ নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে, কিন্তু এই দেশের মানুষের যে প্রাণের যে শক্তি, এই শক্তি অফুরন্ত। এই শক্তির কাছে সকল নাশকতাকারী চক্রান্ত ভেসে গেছে, কেউ কিছু করতে পারবে না। আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিহত করেছি, তো অন্য কোনো হানাদার বাহিনী যদি আসে তাহলে এদেশের জনগণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, ভীম, চাকমা, মারমা সবাই একজনের সাথে প্রতিহত করবে। এদিকে সকালে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশি বিদেশি যারাই যে শক্তি ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করবে জনগণ। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। পিআর পদ্ধতি বাস্তবায়নকারী দেশ সবসময় অস্থিতিশীল থাকে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে। পিআর পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি এবং কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না সুষ্ঠু প্রক্রিয়ায়। কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না। একটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে, অস্থির অবস্থা থাকে। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে। একটা জরিপে দেখলাম 56% মানুষ পিআর পদ্ধতির বিরুদ্ধে। এ সময় সব রাজনৈতিক দলকে নিজেদের মধ্যে বিভক্তি দূর করার আহ্বান জানান তিনি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দাবিতে ফের রাজপথে নামছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। 10 অক্টোবর সারা দেশে গণমিছিল সহ 10 দিনের কর্মসূচি করবে জামায়াত, আর একই দিন রাজধানী ও বিভাগীয় শহরে মিছিল করবে ইসলামী আন্দোলন। দুই দলের কর্মসূচির বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 5 আগস্টের পর থেকেই মৌলিক সংস্কার সাপেক্ষে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবির পক্ষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। আমাদের 5 দফা গণদাবি ইতিমধ্যেই জনগণের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হয়েছে, তাই দেশের জনগণ এ দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথে আন্দোলনে সামিল হয়েছে। বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। অন্তর্বর্তী সরকার যেন জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন দেয়, অন্যথায় রাজপথে আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি জামায়াত ইসলামের। তবে আন্দোলন চলমান থাকলেও 15 ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জামায়াত। আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আর আওয়ামী লীগের সেটা আপনারা জানেন গণমাধ্যম কর্মী হিসেবে যে এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তো তাদের নেই। তাদের ব্যাপারে সরকারের যে রাষ্ট্রীয় ঘোষণা, তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করার পরে ইলেকশন কমিশন আবার ব্যাখ্যা দিয়েছে যে তারা এই ঘোষণার কারণে নির্বাচনে অংশ নিতে পারবে না। তারপরে নির্বাচন কমিশনের
জাতীয় সংসদ নির্বাচনের যে বরাদ্দকৃত প্রতীকের যে তালিকা ছিল, অফিসিয়াল ইলেকশন কমিশন কিন্তু জানিয়েছেন যে সেই প্রতীকের তালিকা থেকে নৌকা প্রতীককেও বাদ দেওয়া হয়েছে। এদিকে সকালে প্রায় একই রকম কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 1 থেকে 9 অক্টোবর পর্যন্ত জনমত গঠনে গণসংযোগ সহ 12 অক্টোবর পর্যন্ত চলবে দলটির কর্মসূচি। 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ। 10 অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল। 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। প্রাথমিক শর্ত পূরণ করায় নিবন্ধন পাচ্ছে এনসিপি ও জাতীয় লীগ। সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে ব্রিফিংয়ে কথা জানান ইসি সচিব। তিনি জানান প্রতীকের বিষয়ে এনসিপিকে চিঠি দেয়া হবে। এদিকে তথ্য দিতে না পারায় 7 দলের আবেদন বাতিল করা হয়েছে। অধিকতর তদন্ত হচ্ছে 9 দলের বিষয়ে। 143টা দল আমাদের কাছে আবেদন করেছিলেন। তার থেকে আমরা প্রাথমিক পর্যায়ে বাছাই করে 22টা দলের নিয়ে আমরা বাড়তি অনুসন্ধানের বিষয়টা আনি। 2টো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব যে তাদের ব্যাপারে কোনো ওজোর আপত্তি আছে কিনা। কুমারীর আসনে বসে এক কিশোরী, তার মাঝে ভগবতী আর মাতৃরূপের খোঁজ করলেন ভক্তরা। মঙ্গলবার অষ্টমীর সকাল থেকে ভক্তদের ঢল আর শঙ্খধ্বনির ঐক্যতানে মুখর রাজধানীর রামকৃষ্ণ মঠ পূজা মণ্ডপ। শাস্ত্রোচ্চার আর মন্ত্রপাঠের সাথে ধূপ, দ্বীপ আর ফুলের সুবাসে আড়ম্বরে পালিত হলো কুমারী পূজা। সন্ধ্যায় হবে সন্ধি পূজার আসর। মহা অষ্টমীর আচার অনুষ্ঠানের বিস্তারিত জানাচ্ছেন তানজিলা খান মিম। ষষ্ঠী সপ্তমী পেরিয়ে অষ্টমীর সকাল। দেবী দুর্গার দর্শন পেতে মন্দিরে মণ্ডপে ভক্তদের আগমন। চণ্ডীপাঠ আর কিছুক্ষণ পরপর ঢাকের তালে তালে উলুধ্বনি। 10 ভুজা দেবীর আরাধনা। সকাল 6টা 10 থেকে মন্ত্রপাঠের মাধ্যমে ষোড়শ উপাচারে শুরু হয় মহাষ্টমীর পূজা। এরপর 10:30টায় পুষ্পাঞ্জলি শেষে বেলা 11টায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী মায়ের উন্মোচনের মাধ্যমে শুরু হয় অষ্টমীর বিশেষ আকর্ষণ কুমারী পূজা। দেবী দুর্গার আরেক নাম কুমারী হওয়ায় সব নারীর মধ্যে মাতৃভাব উপলব্ধি করার জন্যই মহাষ্টমীতে এই কুমারী পূজার আয়োজন। এবার 6.5 বছর বয়সী লাবণ্য চ্যাটার্জি নামের এক ব্রাহ্মণ কন্যাকে কুমারী বানানো হয়, যার শাস্ত্রীয় মতে নাম রাখা হয় মালিনী। ঢাকের তালে উলুধ্বনি দিয়ে চণ্ডী পাঠ করে তাকে দেবীর আসনে বসিয়ে অগ্নি, জল, বস্ত্র, পুষ্প এবং বায়ু এই 5 উপকরণে দেয়া হয় কুমারী মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্য। মা তো মাই, মাতৃরূপেই মাকে পূজা হচ্ছে। তো এই মাতৃরূপ প্রতিটি নারীর মধ্যেই জাগ্রত। শুধু প্রকাশ আমরা করি না, কিন্তু নারী শক্তি যে আছে তার তো প্রমাণ মা। আমাদের সমাজে যে নারীর প্রতি অশ্রদ্ধা করা হয়, তাদেরকে অসম্মান করা হয়, তাদের উপর অত্যাচার করা হয়, এগুলো বন্ধ করা প্রয়োজন এবং কুমারী পূজার মাধ্যমে আমরা সেটি জাগরিত করতে চাই। সকল নারীদের সম্মান করা উচিত, সকল নারীরা যেন সম্মান পায়। হ্যাঁ, সবাই দেখবে এটাই আমরা আশা করি, এটাই প্রত্যাশা করি। হিন্দু শাস্ত্র অনুসারে সাধারণত 1 থেকে 16 বছরের অজাত পুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ বা অন্য গোত্রের অবিবাহিত কুমারী নারীকে দেবী জ্ঞানে পূজা করা হয়। শ্রী রামকৃষ্ণের মতে শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর রূপ বেশি প্রকাশ পায় এবং মাতৃরূপ উপলব্ধি করাই এই কুমারী পূজার মূল উদ্দেশ্য। 1 বছর বয়স থেকে 16 বছর বয়স পর্যন্ত যে কোনো বয়সের কুমারীকে এই দুর্গাপূজার সময় কুমারী রূপে পূজা করার বিধান আছে। শুদ্ধাত্মা কুমারীর মধ্যে দেবী ভগবতীর সর্বাধিক প্রকাশ, এবং এই শুদ্ধাত্মা বলতে আমরা সাধারণত 5 থেকে 7 বছর বয়স অবধি যে কুমারী তাকে আমরা নির্বাচন করি। রাজধানীতে শুধু এই রামকৃষ্ণ মঠের পূজার মণ্ডপেই কুমারী পূজার আয়োজন করা হয় বলে দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমায় কুমারী দেবীর এক নজর দর্শন পেতে।
1901 সালে কলকাতার বেলুড় মাঠে স্বামী বিবেকানন্দ প্রথম এই কুমারী পূজার প্রচলন করেন। এরপর থেকেই সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে এই পূজা পালন করে আসছে। হিন্দু শাস্ত্রমতে বিশ্বাস করা হয় সকলে মিলে যদি এই পূজার মাহাত্ম্য সঠিকভাবে ধারণ করতে পারেন তবেই সমাজ থেকে নারী এবং পুরুষের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূর হবে এবং বিশ্বব্যাপী বয়ে আনবে শান্তি এবং কল্যাণ। রাজধানীর রামকৃষ্ণ মিশন থেকে তানজিলা খান মিম, এখন, ঢাকা। দুর্গোৎসবের আরও খবর জানাতে ঢাকেশ্বর জাতীয় মন্দির থেকে যুক্ত আছেন শাহরিয়ার জামান পুলক ও চট্টগ্রাম থেকে যুক্ত আছেন ফয়সাল করিম। শুরুতে যাচ্ছি পুলকের কাছে। পুলক, জানাবেন এখন কি আনুষ্ঠানিকতা চলছে আর মণ্ডপে ভক্তদের উপস্থিতি কেমন? ধূপধুনো গন্ধে অষ্টমীর পুজো আনছে ভক্তির ছন্দে। আজ অষ্টমীর দিন কিন্তু সকাল থেকেই বিভিন্ন রীতি মেনেই আচার অনুষ্ঠান মেনেই কিন্তু আজকে এই অষ্টমীর দিনটি পালন করছে। দুর্গাপুজোতে কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজ এই ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু উপস্থিত হয়েছেন জনতা। আমি যদি এখন একটু বর্তমান পরিস্থিতি দেখাই তাহলে আমার হাতের বাম পাশে যদি একটু দেখাই তাহলে এখনও কিন্তু ভক্তরা সারিবদ্ধভাবে আসছেন এই ঢাকেশ্বরী মন্দিরে। তারা কিন্তু মা দুর্গার যে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। তারা কিন্তু প্রথম থেকেই বলছেন যে আজ যে আচার অনুষ্ঠান প্রথম থেকেই যে পালিত হচ্ছিল, যেমন প্রথমেই পালিত হয়েছে অষ্টমী বিহিত পূজা। এখানে কিন্তু পুরোহিতরা যে দেবী দুর্গার চরণে সকালে অঞ্জলি নিবেদন করেন এবং ভক্তরা হাতে ফুল বেলপাতা নিয়ে মা দুর্গাকে প্রণাম করেন। এরপরে কিন্তু হাজারো মানুষ এই অঞ্জলিতে অংশ নিয়েছিলেন সকাল থেকে। এরপরে কিন্তু আলোচিত যে আচার অনুষ্ঠান যে কুমারী পূজা এটি অনুষ্ঠিত হয়েছে। কুমারী রূপে এই সময় এই আচার অনুষ্ঠানে কুমারী রূপে এক কিশোরীকে দেবী দুর্গার প্রতীক মনে করে পূজা করা হয়। এর মাধ্যমে কিন্তু তারা বিশ্বাস করেন যে নারীত্বের শক্তি, পবিত্রতা আর মায়ের মমতা প্রতীককে স্মরণ করা হয়। তো এই আচার বিশেষ করে যে আজ ঢাকেশ্বরী মন্দির সহ অনেক জায়গায় কিন্তু জাঁকজমকভাবে পালিত হয়েছে। এরপরে কিন্তু আজ তিথি অনুযায়ী আজ সন্ধি যে পুজোটি ছিল, সন্ধি পুজোটি কিন্তু আজ 2:50 থেকে 3:30-এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এবং সন্ধি পূজার এই অষ্টমী এবং এই পুজোটি মূলত অষ্টমী ও নবমীর যে সন্ধিক্ষণ সেই সময়ে অনুষ্ঠিত হয়, অর্থাৎ সূর্যাস্তের সময় হয়। কিন্তু এবারের তিথি অনুযায়ী সেটির সময়কাল পড়েছে 2:50 থেকে 3:30-এর মধ্যে। এই সময় বিশ্বাস করা হয় যে এই সময় দেবী মহিষাসুরকে বধ করেছিলেন মা দুর্গা, এবং তাই সন্ধি পূজাকে শক্তি ও বিজয়ের প্রতীক হিসেবে ধরা হয়ে থাকে। উজ্জ্বল, আমি যদি বর্তমান পরিস্থিতি একটু দেখাই, কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু এখানে এই এলাকা অনেক বৃষ্টি হচ্ছিল এবং দুপুর থেকে কিন্তু ঝড়ো বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেইটি কিন্তু উপেক্ষা করেই যারা এখানে ভক্তরা রয়েছেন, ভক্তরা এখানে দুর্গাপূজার অনুষ্ঠানে এসেছেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন। পাশাপাশি তারা কিন্তু ভক্তরা বলছিলেন যে বৃষ্টি কোনো প্রতিকূলতা তার জন্য হয়ে ওঠেনি। তো এই ছিল আমার কাছে উজ্জ্বল ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ। এবার চট্টগ্রামে ফয়সাল করিম জানাবেন। ফয়সাল, মহাষ্টমীতে রাতে মণ্ডপে মণ্ডপে কি কি আয়োজন রয়েছে? উজ্জ্বল, চট্টগ্রামের একটি ব্যস্ততম এলাকা আগ্রাবাদ। এই ব্যস্ততম এলাকায় একতা গোষ্ঠীর যে মণ্ডপটি সেটি এখন পুরোপুরি গ্রাম বাংলার আবহে দেখতে পাচ্ছি, এবং এই মণ্ডপটিকে সাজানো হয়েছে একেবারে গ্রামীণ যে আবহ বা গ্রাম বাংলা, আমাদের যে একেবারে নিখাত গ্রাম বাংলা, সেই গ্রাম বাংলার আদলে আমরা দেখছি এই মণ্ডপটিকে গড়ে তোলা হয়েছে। প্রতি বছরই বিভিন্ন আকর্ষণীয় থিমের ভিত্তিতে এই মণ্ডপগুলো সাজানো হয়। আগ্রাবাদের গোসাইলডাঙ্গায় 2টি মণ্ডপ আছে, 2টি কিন্তু এই থিম ভিত্তিক সাজানো হয়, এবং আমরা আজকে যেটি দেখছি যে এই মণ্ডপটিতে একেবারে আবহমান গ্রাম বাংলার যেই চরিত্রগুলো আছে, যে দৃশ্যপট থাকে, সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে, এবং পুরো মণ্ডপটি দেখে মনে হবে যেন কোনো গ্রামীণ পরিবেশে প্রবেশ করেছেন। যারা সনাতন ধর্মাবলম্বীরা আসছেন তারা এসেই যেন একটা গ্রামীণ পরিবেশে ঢুকে যাচ্ছেন। চট্টগ্রামের ব্যস্ততম এলাকা আগ্রাবাদ, সেখানে তারা এসে এই গ্রামীণ পরিবেশটি পাচ্ছেন, এবং এখানে প্রতিমা, দেবী প্রতিমা থেকে শুরু করে অন্যান্য যে প্রতিমারা আছেন, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, তারাও কিন্তু একেবারে গ্রামীণ
আবহে তাদের সাজানো হয়েছে এবং বিভিন্ন গ্রাম বাংলার যে চরিত্র, কৃষক থেকে শুরু করে একেবারে গ্রামীণ যেই মা, সেই মা এবং বিভিন্ন যেই চরিত্রগুলো রয়েছে, মাছ ধরার চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি গ্রামীণ যেই ঘরের যে আবহ, ঘর, দরজা এবং একেবারে মনে হবে যে একটি গ্রাম বাংলায় প্রবেশ করেছে। এবং এরকম থিমভিত্তিক মণ্ডপ ঘিরে কিন্তু চট্টগ্রামে প্রতি বছরই আগ্রহ থাকে যারা সনাতন ধর্ম অবলম্বী থাকেন তাদের, এবং এবারও কিন্তু প্রচুর মানুষ কিন্তু এইসব মণ্ডপ দেখতে আসছেন। একেবারে ছেলে বৃদ্ধ থেকে শুরু করে নানা বয়সী মানুষ, নারী পুরুষ এবং বিভিন্ন ধর্মের মানুষও কিন্তু এই মণ্ডপগুলো ঘুরতে আসছেন। কারণ এগুলো কিন্তু এক ধরনের পুজোর পাশাপাশি এক ধরনের শিল্প এবং নান্দনিকতার পরিচয় বহন করছে এবং পুরো গ্রাম বাংলার প্রতিমা বা গ্রাম বাংলার আবহে এই যে ধরনের মণ্ডপগুলো সেগুলো দেখার জন্য তারা ভিড় করছেন। এবং পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের থিমভিত্তিক মণ্ডপ দেখেছি চট্টগ্রামে। দ্বারকা নগরীর আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে এবং যেই লঙ্কার যে যুদ্ধ, সেই যুদ্ধের আদলেও কিন্তু একটি মণ্ডপ আমরা দেখেছি। বিভিন্ন ধরনের আকর্ষণীয় থিমভিত্তিক মণ্ডপ রয়েছে এবং এইসব মণ্ডপ তৈরিতে 2 থেকে 3 মাস সময় লেগেছে। দীর্ঘ সময় নিয়ে তারা এই মণ্ডপগুলো তৈরি করেছেন এবং এইখানে যারা ভক্তকুল আসছেন তারা আসলে এই ধরনের যে মুহূর্ত বা এই ধরনের যেই মণ্ডপগুলো সেগুলোতে এসে তারা ছবি তোলার জন্য ভিড় করছেন এবং আমরা দেখছি যে একটি সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। প্রচুর মানুষ কিন্তু আসছেন, তবে খুব একটা বিশৃঙ্খলা নেই যেহেতু আজকে অষ্টমী এবং পুরোদমে দুর্গোৎসব জমে উঠেছে। এবং আজকে 2টি আকর্ষণীয় পুজো কিন্তু চট্টগ্রাম যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তারা উপভোগ করেছেন। তো সব মিলিয়ে বলা যায় যে একটি নির্বিঘ্ন এবং সুন্দর পরিবেশে চট্টগ্রামে দুর্গাপুজোর উৎসব পালিত হচ্ছে। এবার জানাবো জাতিসংঘ সাধারণ পরিষদের খবর। বাংলাদেশের সংস্কারমূলক পদক্ষেপ এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতি সম্পর্কে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের জন্য জাতিসংঘের সমর্থন প্রয়োজন। চলমান গণতান্ত্রিক রূপান্তর এবং সংস্কার উদ্যোগে তার পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে আগামী নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয় উঠে আসে। বৈঠকে দুই পক্ষ রাজনৈতিক সংস্কার, ফেব্রুয়ারিতে নির্ধারিত আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি, জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতার জবাবদিহি, সংরক্ষণবাদী শুল্ক ব্যবস্থা নিয়ে বৈশ্বিক বাণিজ্য উদ্বেগ এবং আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস বলেন, আগামী কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ। বলেন, ক্ষমতাচ্যুত সরকার এবং তার মিত্ররা চুরি করা সম্পদ ব্যবহার করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য ভুল তথ্য ছড়ানোর পেছনে অর্থায়ন করছে। কিছু আন্তর্জাতিক মহল তাদের সমর্থন দিচ্ছে। জবাবে মহাসচিব গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক বৈঠক। জাতিসংঘের উদ্যোগে আয়োজিত উচ্চ পর্যায়ের এই বৈঠকে শতাধিক দেশের প্রতিনিধিরা অংশ নেওয়ার কথা রয়েছে, যেখানে রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্ব নেতাদের অবহিত করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সদর দফতরে আছেন এই মুহূর্তে মাহমুদ রাকিব, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাকিব, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আজ অনুষ্ঠিত হচ্ছে রোহিঙ্গা বিষয়ক বৈঠক এবং এই বৈঠকে কিন্তু অংশ নেওয়ার কথা রয়েছে শতাধিক দেশের প্রতিনিধিদের। তারা কি এই মুহূর্তে বৈঠকে অংশগ্রহণ করেছেন কিনা এবং জানতে চাই রোহিঙ্গা বিষয়ক সবশেষ তথ্য কি রয়েছে আপনার কাছে? রাত্রে এই মুহূর্তে জাতিসংঘ অর্থাৎ নিউ ইয়র্কে হলো সকাল 9:25 মতো এখানে। তো এই যে কনফারেন্সটি, এটিকে বলা হয়েছে রোহিঙ্গা হাই লেভেল কনফারেন্স। তো এই কনফারেন্সটি শুরু হওয়ার কথা নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 10টায় এবং এটি শেষ হবার কথা বেলা 12টায়, অর্থাৎ 2 ঘন্টা ব্যাপী এই যে বৈঠক এটি হবে। এটি এখনো শুরু হয়নি, তবে আমরা দেখেছি যে যারা এই আমন্ত্রিত অতিথি কিংবা বলা হয়েছে প্রেস উইং, প্রধান উপদেষ্টা প্রেস উইং, সেখান থেকে বলা হয়েছে প্রায় শতাধিক দেশের প্রতিনিধি এই রোহিঙ্গা কনফারেন্সে অংশ নেবে এবং সেখানে কিন্তু বাংলাদেশ যে রোহিঙ্গা নিয়ে একটি সংকটে রয়েছে, বিশেষ করে বলা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 13 থেকে 15 লাখ রোহিঙ্গা বসবাস করছে, যার বড় একটি অংশই কিন্তু এসেছিল 2017 সালে। এরপরে তা প্রত্যাবাসন কিংবা প্রত্যাবর্তন বা তাদের কি উপায় রাখা যায় এ নিয়ে কিন্তু বারবার নানাভাবে আলোচনা হচ্ছিল। সেই আলোচনার কিন্তু কোনো সমাধান এখন পর্যন্ত আসলে কেউই দিতে পারেনি। এমনকি আপনি জানেন যে বর্তমান যুক্তরাষ্ট্র সরকার তারা ক্ষমতা আসবার
পরে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেবার পরে কিন্তু বিভিন্ন যে দাতা সংস্থার জন্য অর্থ ছাড় দেওয়া হয় সেগুলোও কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। তো নানান সংকটের কারণে কিন্তু বাংলাদেশ একটি শঙ্কার মধ্যে রয়েছে যে এই যে 15 লাখ রোহিঙ্গা, এদের অর্থায়ন কোত্থেকে আসবে, এদের খাবার কোত্থেকে আসবে, এরা কিভাবে থাকবে, এদের কবে তাদের যে নিজ আবাসস্থল, নিজ ভূমি রাখাইন রাজ্য সেখানে কিভাবে পাঠানো যাবে, এগুলো নিয়েই মূলত আজকের এই আয়োজনটি। আপনি জানেন যে গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত এই আয়োজনটির ইচ্ছা পোষণ করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজনটি হতে যাচ্ছে। এবং এই রোহিঙ্গা হাই লেভেল বৈঠকের প্রি বৈঠক হিসেবে কিন্তু দুটি কনফারেন্স ইতিমধ্যে বাংলাদেশের কক্সবাজারে হয়েছে। সর্বশেষটি হয়েছিল এবছর আগস্ট মাসে। সেখানেও কিন্তু খুব স্পষ্ট করে বলা হয়েছিল যে এই রোহিঙ্গার সংকটের সমাধানে একটি স্থায়ী সমাধান দরকার। এবং একটু জানিয়ে রাখি রাত্রি, আপনি জানেন যে কক্সবাজারের আমরা যে রোহিঙ্গা বিষয়ক বৈঠকটি হয়েছিল সেখানেও যেমন বাংলাদেশের প্রধান 3টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখেছিলাম, অর্থাৎ বিএনপি, জামাত, এনসিপির। আজকের এই যে কনফারেন্সটি হবে এখানেও কিন্তু একই সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে 3টি প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াত এবং এনসিপির প্রতিনিধিদের অংশ নেবার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের পাশাপাশি। একই সঙ্গে আমরা একটি বিষয় এখনো নিশ্চিত হতে পারিনি যে রোহিঙ্গা প্রত্যাবাসনের সঙ্গে যারা সংশ্লিষ্ট সরাসরি প্রত্যক্ষভাবে, সেটি হলো মিয়ানমার এবং চায়না। মিয়ানমার এবং চায়না আজকের এই বৈঠকে তাদের কোনো প্রতিনিধি পাঠাবে কিনা, কিংবা তাদের কি চাওয়া বা তারা কি চাহিদা বা তারা কিভাবে ফেরত নিবে, এই নিয়ে কোনো আলোচনা করবে কিনা সেটি আমরা এখনো জানিনি যে এই দুটি দেশের প্রতিনিধি অংশ নেবে কিনা। এটি আমরা নিশ্চয়ই কনফারেন্স শুরু হওয়ার পরে আপনাকে জানাতে পারবো রাত্রি। আমার কাছে আপাতত এই ছিল সবশেষ। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক হাই লেভেল বৈঠক। এই বৈঠক নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাহমুদ রাকিব। সর্বনিম্ন 5,10,000 টাকা নির্ধারণ করে হজ প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, হাব। 3টি প্যাকেজের মধ্যে সর্বনিম্ন বা সাশ্রয়ী প্যাকেজের মূল্য নির্ধারণ হয়েছে 5,10,000 টাকা, আর 27,000 টাকা বাড়িয়ে সাধারণ প্যাকেজের মূল্য রাখা হয়েছে 5,50,000 টাকা, আর বিশেষ বা সর্বোচ্চ প্যাকেজের মূল্য দাঁড়িয়েছে 7,50,000 টাকা, গতবারের তুলনায় যা 51,000 টাকা বেশি। এর আগে গতকাল সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করা হয়, যেখানে সবকটি প্যাকেজের মূল্য কমানো হয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে দেশের অন্তত 41টি জেলার 438টি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আর 50টিরও অধিক জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন শেখ হাসিনার মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। শেখ হাসিনার মামলায় 3য় দিনের সাক্ষ্য গ্রহণে তিনি বলেন, জুলাই আন্দোলন সহ গত 15 বছরে যত গুম, খুন, অপহরণ, নির্যাতন, পাতানো নির্বাচন হয়েছে তার মূলে ছিল ক্ষমতায় টিকে থাকা। বিস্তারিত জানাচ্ছেন রাব্বি হোসেন। জুলাই আগস্টে আওয়ামী সরকারের টানা 36 দিনের হত্যা, নির্যাতন আর নিপীড়নের ভিডিও চিত্র যখন প্রদর্শন করা হয় তখন ট্রাইব্যুনালের এজলাসের উপস্থিত সবাই ছিলেন নির্বাক, বিমূর্ষ। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সবশেষ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। মঙ্গলবার সাক্ষ্যতে বলেন, জুলাই আগস্ট আন্দোলনে দেশের অন্তত 41টি জেলায় 438টি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আর 50টির অধিক জেলায় ব্যবহার করা হয় মারণাস্ত্র। তদন্তকারী কর্মকর্তা জবানবন্দিতে বলেন, জুলাই আন্দোলন সহ গত 15 বছরে যত হত্যা, খুন, গুম, পাতানো নির্বাচন ও জঙ্গি নাটক হয়েছে সবকিছুর মূলে ছিল ক্ষমতায় টিকে থাকা। শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মানুষ খুন করা, মানুষকে গুম করা, মানুষকে হত্যা করা, তারপরে নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া, জঙ্গি নাটক, যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হচ্ছে তিনি সেটা করেছেন। এর আগে সোমবার দেয়া সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা বলেন, সরকারি হিসেব মতেই আন্দোলন দমনে 3,05,000 রাউন্ড গুলি ছুড়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাব্বি হোসেন, এখন, ঢাকা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণে এ সংক্রান্ত দলিল আদালতে দাখিল করেন স্থানীয় সাব রেজিস্ট্রার। মঙ্গলবার সকালে ঢাকার 5ম বিশেষ জজ আদালতে প্লট জালিয়াতির 2 মামলার 5ম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। আদালতে সাক্ষ্য দেন 2 জন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ 9 জন। এ সময় পূর্বাচল ও ধানমন্ডির সুধা সদনের প্লটের মালিকানার নথি দাখিল করেন সাক্ষীরা। এর আগে 3 মামলায় 11 জন সাক্ষ্য দেন।
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে মামলাগুলো করে দুদক। এসব মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জনকে আসামি করা হয়। চার ব্যাংক থেকে এস আলম গ্রুপ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ১,৭৮,০০০ কোটি টাকা লুটপাট করেছে। বিএফআইএর থেকে পাওয়া তথ্যে এমন তথ্য পেয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, এস আলম গ্রুপের ব্যাংক লুটের ঘটনায় একাধিক তদন্ত চলছে, পর্যায়ক্রমে নেওয়া হবে পদক্ষেপ। নাজমুস সাকিবের প্রতিবেদন। পতিত আওয়ামী লীগ আমলের পুরোটা সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। পরে ঋণের নামে হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে দেশের আর্থিক খাতকে ভঙ্গুর দশায় পরিণত করে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো নামে বেনামে লুটপাটের ঘটনার অনুসন্ধান করছে দুদক। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে দুদকের তথ্য বলছে, ইসলামী ব্যাংক থেকে ১,০৫,০০০ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে ১৩,০০০ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ৩৯,০০০ কোটি টাকা ও ইউনিয়ন ব্যাংক থেকে ২০,০০০ কোটি টাকা লুটপাটের প্রমাণ মিলেছে। এসব নিয়ে টাস্ক ফোর্সের পাশাপাশি দুদকের একাধিক টিম কাজ করছে। মহাপরিচালক জানান, পর্যায়ক্রমে সবগুলো অভিযোগের বিষয়ে যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে। দেশে ফেরাতে ইন্টারপোলের কাছে চিঠি পাঠানো হচ্ছে। এস আলম বা অন্য যেই যাদের বিরুদ্ধে আমাদের এখানে অনুসন্ধান চলমান রয়েছে কিংবা মামলা তদন্তাধীন রয়েছে, সেই বিষয়গুলোতে কিন্তু কাজ হচ্ছে। ইন্টারপোলে যে অবশ্যই যেগুলি আমাদের অনুসন্ধান অথবা তদন্তকারী কর্মকর্তারা যেগুলো যাদের জন্য তারা পাঠিয়েছেন, অনুরোধ করেছেন, সেগুলি যথাযথ নিয়ম অনুসরণ করেই সেগুলি করা হচ্ছে। এদিন ৯.৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১২০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ভোলা ২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জনাব জাহানারা ইয়াসমিন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মহাখালী শাখা, ঢাকা, স্বামী আলী আজম মুকুল কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬,৭১,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক বুক দখলে রাখা এবং নিজ প্রতিষ্ঠানের নামেও ৬টি ব্যাংকের ৩৯টি ব্যাংক হিসাবে ৬৬,১১,০০,০০০ টাকার সন্দেহজনক এবং অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া প্রায় ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে C&F এজেন্ট শামসুর রহমানের বিরুদ্ধেও। নাজমুস সাকিব, এখন, ঢাকা। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। ২৪ ঘন্টা না পেরোতেই ট্রাম্পের গাজা অস্ত্রবিরতি পরিকল্পনা নিয়ে সুর পাল্টালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। চান হামাসের পূর্ণাঙ্গ অস্ত্র সমর্পণ, বদলে প্রাথমিকভাবে ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা পূর্ণাঙ্গ প্রত্যাহারের কথা থাকলেও এখন নেতানিয়াহু বলছেন উপত্যকা ছাড়বেই না ইসরায়েলি সেনারা। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার সামনে আসে সোমবার, যেখানে ইসরায়েলি জিম্মিদের মুক্তির পর ৩ ধাপে উপত্যকা থেকে ইসরায়েলি সেনা পূর্ণাঙ্গ প্রত্যাহারের কথা বলা হচ্ছিল। কোনো সময়সীমা নির্দিষ্ট করা না হলেও তৃতীয় ধাপে ইসরায়েলি সেনাদের গাজা সীমান্তের নিরপেক্ষ নিরাপদ অঞ্চলে সরিয়ে নেয়ার কথা বলা হয়। I support your plan to end the war in Gaza. পরিকল্পনা অনুযায়ী পূর্ণাঙ্গ ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে অবরুদ্ধ অঞ্চলটির নিয়ন্ত্রণ একটি আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী বা ISF এর কাছে হস্তান্তর করার কথা ছিল। ভাষাগত অস্পষ্টতা থাকলেও ট্রাম্পের সাথে সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী স্পষ্টই বলেছিলেন যে গাজা দখল বা আত্মসাৎ করবে না ইসরায়েল। ২৪ ঘন্টা পেরোনোর আগেই সুর পাল্টে ভিন্ন কথা বলছেন বেনয়ামিন নেতানিয়াহু। And the day after Hamas. Everybody asks, what is your plan for the day after Hamas? Here's our plan. ট্রাম্পের শান্তি প্রস্তাবের অন্যতম শর্ত গাজার শাসক দল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পূর্ণাঙ্গ আত্মসমর্পণ, বদলে প্রাথমিকভাবে ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা পূর্ণাঙ্গ প্রত্যাহারের আশ্বাস দেয়া হলেও অভ্যন্তরীণ চাপের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিব্রু ভাষায় এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, উপত্যকা ছাড়বেই না ইসরায়েলি সেনারা। גם העולם הערבי והמוסלמי לוחץ על החמאס לקבל את התנאים שהצבנו יחד עם הנשיא טראמפ, לשרת כל חטופינו
החיים והחללים כאחד, כשצה"ל נשאר ברוב הרצועה. מי היה מאמין לזה? הרי כל הזמן אומרים, אתה חייב לקבל את התנאים של החמאס, להוציא את כולם, צה"ל צריך לצאת החוצה. ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজের এক বিশ্লেষণে বলা হচ্ছে 2026 সালের শুরুতে আসন্ন নির্বাচনে ক্ষমতা টেকসই করতে অনিচ্ছা সত্ত্বেও ট্রাম্পের পরিকল্পনায় সায় দিয়েছেন নেতানিয়াহু। ওয়াশিংটনে ক্যামেরার সামনে নেতানিয়াহুর বলা হ্যাঁ দেশে ফিরলে কিন্তুতে রূপ নেয় বলে মন্তব্য ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদের। নুজহাত কামাল, এখন বিশ্ব। এশিয়া কাপে ভালো কিছু করার সুযোগ থাকার পরও সুপার 4 থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। দলের এমন খারাপ পারফরম্যান্সে দুঃখ প্রকাশ করেছেন লিটন দাস। আজ ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এমন দর্শকদের উদ্দেশ্য করে লেখেন, এশিয়া কাপে দল নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি। এর জন্য সমর্থকদের কাছে ক্ষমা চান লিটন। নিজের খেলা নিয়েও এই ব্যাটার লেখেন, সুপার 4-এ ভারত এবং পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে খেলতে না পারা ভীষণ কষ্টকর। লিটন আরও যোগ করেন, আসন্ন আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও তিনি থাকতে পারবেন না। যে যন্ত্রণা অনেকদিন তাকে তাড়িয়ে বেড়াবে বলেও পোস্টে উল্লেখ করেন লিটন দাস। শেষ করবো এখন সন্ধ্যা, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। খাগড়াছড়িতে 144 ধারার মাঝেই পরিস্থিতির উন্নতি, পরিকল্পিত ষড়যন্ত্র দাবি সেনাবাহিনীর। দুর্গোৎসব বিঘ্ন করতে অস্থিতিশীলতা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রাথমিক শর্ত পূরণ করায় নিবন্ধন পাচ্ছে এনসিপি ও জাতীয় লীগ। তথ্য দিতে না পারায় 7 দলের আবেদন বাতিল। অধিকতর তদন্ত হচ্ছে 9 দলের। পিআর বাস্তবায়নে অস্থিতিশীল হবে দেশ, চায় না জনগণ, বললেন সালাউদ্দিন আহমেদ। অনর জামায়াত ও ইসলামী আন্দোলনের ফের কর্মসূচি। নির্বাচন বানচালের চেষ্টা আন্তর্জাতিক কোনো শক্তির। অভিযোগ প্রধান উপদেষ্টার। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে উচ্চ পর্যায়ের সম্মেলন আজ। এবং মহাষ্টমীতে কুমারী রূপে দেবী দুর্গা ও নারী শক্তির বন্দনা। 5 নৈবেদ্যে অর্চনা শেষে পুষ্পাঞ্জলি, সন্ধি পূজা, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। কুমারীকে পূজা মানে শক্তির উপাসনা করা, নারী জাতির উপাসনা করা। মা দুর্গার দশভুজী যে শক্তি সেটা যেন সবসময় জাগ্রত থাকে। আর এই ছিল এখন সন্ধ্যার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।